গৃহ লাইফস্টাইলে অশরীরী এক রাত গল্প নিয়ে আবারও আসলাম। অবশ্যই বলো কমেন্টে, যদি ভালো লেগে থাকে অশরীরী এই এক রাতের গল্পটা, অবশ্যই বলো ভালো হয়েছে কিনা, আর শেয়ার করো অনেক অনেক মানুষকে। শুরু করা যাক আজকের মতো গল্প। আজ রবিবার, অফিস নেই, তাই সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, হঠাৎ ফোনের রিংটা বেজে উঠল। ফোন তুলে হ্যালো বলতে দেখি আমার পরিচিত কণ্ঠস্বর, আমার স্কুল ফ্রেন্ড রমেশ। স্কুল ছাড়বার পর থেকে অনেক দিন যোগাযোগ হয়নি। আমি বললাম, ভাই রমেশ বলছো? উত্তরে উল্টো দিক থেকে উত্তর এলো, হ্যাঁ ভাই, চিনতে পেরেছিস? দেখেছিস আমি রমেশ। রমেশ জিজ্ঞাসা করলো, ভাই কেমন আছিস? মাসি মেশো বাড়ির সকলে কেমন আছে? আমি বললাম ভালো। কাজের সুবাদে এতটা ব্যস্ত থাকার কারণে ভাই ফোন করা হয়নি। উত্তরে হ্যাঁ বলল, অনেক দিন হলো, একদিন ছুটি নিয়ে আয় আমার গ্রামের বাড়িতে, খুব মজা হবে। আসার আগে ফোন করে নিবি, আমি তোকে রিসিভ করে নেব। গ্রাম কি না, তাই সন্ধ্যার আগে চেষ্টা করিস আসার। বলে ফোনটা কেটে দিল। আমি ভাবলাম বেশ ভালোই হলো, অনেক দিন কোথাও যাওয়া হয়নি, এই সুযোগে একটু ঘুরে আসা হবে। তাছাড়া গ্রামাঞ্চল খুবই শান্ত পরিবেশ, শহরাঞ্চলের মতো এত শব্দদূষণ, গাড়ি ঘোড়া আওয়াজ বড় একঘেয়েমি হয়ে উঠেছে। শীতের আমেজে চলেছে, সব মিলে ঘোরার জন্য একটা উপযুক্ত সময়। এদিকে বাবা মায়ের আদেশ নিয়ে ছুটির দিন রেখে রওনা হলাম। বাড়ি কাজ সেরে বেরোতে বেরোতে বিকাল 4টে বেজে গেল। ওদিকে বন্ধু বলছিল সন্ধ্যার আগে ঢুকতে, কি আর করব, বাড়ি থেকে বেরোবা আচমকা একটা কালো বিড়াল আমার পথ কাটলো। আমি প্রথমটা একটু থতমত খেয়ে কিছু আগ্রহ না করে স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। 5 মিনিট হাঁটার পর আমি স্টেশনে। রীতিমতো ট্রেন এসে উপস্থিত। ট্রেনে চেপে বসলাম। জানি না, কোনো মনের মধ্যে একটা অস্বস্তি কাজ করছে। ট্রেনের মধ্যে লোক আনাগোনা করছে। জানি না কখন ট্রেন ফাঁকা হয়ে এসেছে। আমার অনতি দূরে একজন জটাধারী, বেশ ভূষণ মলিন, কিন্তু চোখ দুটো বড় ও প্রখর দৃষ্টি দিয়ে আমায় দেখে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তে কিছুটা ভয় পেয়ে গেলাম, কারণ তার চোখের দিকে তাকালে মনে হয় কোনো অতল তলে তলিয়ে গেছে, তার ঠিক নেই। সহসা সেই সাধু গভীর স্বরে বলে উঠল, কোথায় যাওয়া হচ্ছে শুনি বেটার? কিছুটা সামলে নিয়ে বললাম, আগে বন্ধুর বাড়ি যাব। তারপর সেই সাধু হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছিল। সে রক্ষ ভারী কণ্ঠে বলল, তুই যেখানে যাচ্ছিস তোর বেরোনোটা ঠিক হয়নি, কারণ তোর বিপদ সামনে দেখতে পাচ্ছি। তবে কি বিপদ সেটা আমি এখন বলতে পারবো না, তবে একটা বিপদের ছায়া লক্ষ্য করতে পারছি। আমি কিছুটা ভীতু গলায় বললাম, কি বিপদ ঠাকুর? মনে মনে আমার ও কালো বিড়ালটা পথ কেটেছিল, সে সন্দেহের দানা মনে বাজছিল, ঠাহর করতে পারছিলাম না।
প্রশ্ন শুনতে ঠাকুর বললে, যখনই তুই বুঝবি তোর গায়ের কাছে বায়ু ভারী হয়ে আসছে ও তোর ঘাড়ের কাছে জোর জোর নিঃশ্বাস শব্দ অনুভব করছিস, তখন তোর ইষ্ট দেবতার নাম নিবি। আর আমি তোকে একটা তাবিজ দিচ্ছি, এটি কাছে রাখবি, বেঁচে যাবি। আমি তাবিজটি হাত পেয়ে নেওয়ার পর সাধু কখন যে চোখের সামনে দিয়ে মিলিয়ে গেল তা ঠিক মনে নেই। তাবিজটি কাছে রেখে দিলাম। ফাঁকা কামরা, শীতের বেলা, অন্ধকার ঘনিয়ে এসেছে, ট্রেন জনশূন্য হয়ে এসেছে। যথারীতি আমার গন্তব্য স্টেশন ঘুম এসে পৌঁছালো। নেমে দেখি গুটি কয় মানুষ, চোখের নিমিষে তারা অন্ধকারে হারিয়ে গেল। জনশূন্য প্ল্যাটফর্ম খাঁ খাঁ করছে। সে পৌঁছাতে প্রায় 8টা বেজে গেল। দোকানপাট সব বন্ধ হয়েছে। গাড়ি নেই বললেই চলে। কিছু দূরে রাস্তার পাশে টিমটিম করে একটু আলো জ্বলতে দেখা যাচ্ছে। সেখানে পৌঁছে দেখি একটি বয়স্ক লোক দোকান বন্ধ করার উপক্রম করছে। তাকে শুধালাম, রায়গঞ্জ যাবার শেষ গাড়িটি চলে গেছে? উত্তরে বৃদ্ধ খুটখুট করে কাশতে কাশতে বলল, বাবা, সে তো অনেক আগে চলে গেছে, এখন কিছু পাবে বলে মনে হয় না। তবে দেখো, না হলে হেঁটে যেতে হবে 3 ক্রোশ পথ, বুঝলে? আমি মাথা নেড়ে সায় দিলাম। ঠিক আছে। মুখে কিছু বললাম না। কিছু উপায় না দেখে আমি পথ চলতে শুরু করলাম। গ্রামের রাস্তা, অন্ধকার পথ, কাছে টর্চ নেই। ফোনের আলো একমাত্র ভরসা। ফোনে টাওয়ার নেই যে দেশকে বলি, তাই তুই আমাকে রিসিভ কর। কোনো পথ না দেখে হাঁটতে শুরু করলাম। শীতের রাত, রাস্তার দুধারে ব্যাঙের কলকারানির শব্দ, ঝিঁ পোকার শব্দ যেন শীতের রাতটাকে আরো ভয়ানক করে তুলেছে। মনের মধ্যে ঢিপ ঢিপানি চতুর্গুণ বেড়ে গেল। কিছু পথ চলার পর মনে হলো আকাশ মেঘ করেছে, ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। মনে হয় এক্ষুনি বৃষ্টি শুরু হবে। তাই দ্রুত পা চালালাম। রাস্তার দু ধার ধরে ঘন গাছ, আর তার মধ্যে দিয়ে হেঁটে চলা। সামনে দেখি একজন বয়স্ক মহিলা ছোট লণ্ঠন হাতে নিয়ে যাচ্ছে। তাকে কিছু বলার আগে সে ক্ষীণ কণ্ঠে বলে উঠল, কে বাচ্চা, কোথায় যাবে? আমি কিছুটা সাহস পেয়ে বললাম, না, কি বিপদে পড়েছি, যাবো রায়গঞ্জ। গাড়ি না পেয়ে এই হেঁটে চলেছি। আমাকে দেখে সাহস পেলাম। ক্ষীণ কণ্ঠে বলে উঠল, তা বই কি। তবে বাবু, আমার এই কাছেই ঘর, রাতটুকু আমার এখানে আশ্রয় নাও, সকালে যাবে খন। আমি কি করব কিছু না ভেবে মাথা নাড়লুম। হ্যাঁ, এক জীর্ণ ও ভাঙা বাড়ির সামনেও উপস্থিত হলাম। মাকড়সার জালে ভরা, ও ঘরে ঢুকতেই এক ঝাঁক বাদুড় উড়ে গেল। ও ঘর থেকে একটা দুর্গন্ধ আমার নাকে এসে ঠেকল। সারা শরীর ঘ্যান ঘ্যান করে উঠল। আমার তখন পেটে খিদের আগুন জ্বলছে। বুড়ির মুখ ঢাকা, অন্ধকারের মধ্যে দিয়ে ভালো বোঝা যাচ্ছে না। আমি শুধালাম, খুব খিদে পেয়েছে? সে বলল, আমি এখনই ব্যবস্থা করছি, এর আগে তুমি এমন খাবার বোধহয় খাওনি। এই বলে বুড়ি মুহূর্তের মধ্যে কোথা থেকে কি সব এনে দিল। আমি তখন খিদের জ্বালায় গ্রাসে খেয়ে চলেছি।
এর মধ্যে বুড়ির অট্টহাসিতে ঘরের চারিদিক ফেটে পড়েছে ও চারিদিকে মেঘের আওয়াজে ও বিদ্যুৎ ঝলকানিতে বুড়ির চোখ দুটি যেন আগুন ঠিকরাচ্ছে এবং বুড়ির দাঁতের দুপাশ বেয়ে গড়িয়ে পড়ছে কাঁচা রক্ত। এই সাধুর কথা মনে পড়ে গেল। ক্ষণে জ্ঞান ফিরে পেয়ে ইষ্ট দেবতার নাম নিয়ে প্রাণপণে দৌড় দিলাম। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে বৃষ্টির মাথায় নিয়ে কখন যে জ্ঞান হারিয়ে ফেলেছি আমার আর কোনো খেয়াল নেই। রমেশের ডাকে চোখ মিলতে দেখি বিছানায় শুয়ে। রমেশকে গতকালের সব ঘটনা শোনালাম। পর মনে হলো সাধুর দেওয়া তাবিজের জোরে এ যাত্রায় বেঁচে গেছি। বুড়ির দেওয়া রক্ত মাখা পোকামাকড় খাওয়ার কথা মনে করে এখনো গা ঘিন ঘিন করছে ও বুড়ির সেই অট্টহাসি এখনো আমার মাথার মধ্যে বেজে চলেছে।